সংকটের সূত্রপাত, সংকটের বিশদ কোন দিকে যেতে পারে তার একটা আলোকপাত করেছেন। আমরা অনেকগুলো ঘটনা যা বাইরে থেকে দেখি আর অনেকগুলো যা বাইরে থেকে চাপা দিয়ে রাখা হয়, তো ফলে আমরা ছাপানো খবরটা পড়ি আর চেপে যাওয়া খবরটা খেয়াল করি না। তিনি অনেকগুলো চেপে রাখা ইতিহাসের কিছু জিনিস তুলে ধরেছেন। সেখান থেকে আমরা সংকটের উৎস এবং তীব্রতার কিছুটা তো আমরা বুঝতেই পারি। এর সঙ্গে আমি দু একটা বিষয় একটু যুক্ত করতে চাই যে দেখুন, একটা অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা জিনিসকে দেখা যায়, ইকোনমিক অ্যাসপেক্টসগুলোও খেয়াল করা যায়, কিন্তু যখন বলি পলিটিক্স ইজ দ্য কমান্ডার অফ দ্য সোসাইটি, তখন রাজনীতিটাই সেই সংস্কৃতিগত বিভেদ বা বিভক্তি অথবা অর্থনৈতিক লুণ্ঠন বা ভুল নীতি, সেটা নিয়ামক শক্তি হয়ে যায় আসলে রাজনীতিটাই। একটা জবাবদিহিহীন সমাজ আর দায়হীন রাষ্ট্র ক্ষমতা একটা সম্ভাবনাময় দেশটাকে কোথায় নিয়ে যেতে পারে তার একটা সাম্প্রতিক নজির হিসেবে আমরা শ্রীলঙ্কাকে দেখতে পারি। যে আমাদের দেশের জিডিপি নিয়ে একটা মোহ আছে না, জিডিপি মোহের মধ্যে আমাদের আটকে ফেলেছে, মাথাপিছু আয়ের মোহের মধ্যে আটকে ফেলেছি। এই দুই দিক থেকে তো শ্রীলঙ্কা বাংলাদেশে অনেক উপরে ছিল, এবং অনেকে এখন ব্যঙ্গ করে এটা বলে জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নয়, হচ্ছে গ্যাস অ্যান্ড ডিজেল প্রাইস। জিডিপি বাড়ছে মানে এই দুটো বাড়ছে আর কি। তাই তার প্রভাব অর্থনীতির কোথায় কোথায় গিয়ে পড়ে এবং সেই প্রভাবে কী ধাক্কাটা খায় শ্রীলঙ্কার জনগণ এটা দেখলো। আচ্ছা, এত কিছুর পরেও এখন গত মার্চে চালের দামটা বেড়ে ওরা বলছিল 500 রুপি, কোনো কোনো জায়গায় উঠছিল, এখন 220 রুপি। আচ্ছা, 220 রুপি যদি হয়, এখন শ্রীলঙ্কার টাকায় 220 রুপি মানে বাংলাদেশি টাকা 90 টাকা। খুব কি বেশি এত ক্রাইসিসের পরে? আমরা না খুবই সমৃদ্ধিতে আছি, তারপরে একটু মাঝারি মানের চাল তো 70-75 টাকা নিচে পাচ্ছি না। এক কাপ চা 100 টাকা, তো 100 টাকা মানে বাংলাদেশি টাকায় কত হয়? বাংলাদেশি টাকা এটা 40 টাকা হয়, তাই তো, কিংবা 35 টাকা হয়। তা বাংলাদেশের যে কোনো একটা মাঝারি হোটেলে জানতো দেখি কয় টাকা লাগে চা খেতে। আমরা শ্রীলঙ্কার সমস্যা দেখছি, কিন্তু নিজেদের কী সমস্যার গর্তের মধ্যে পড়ে আছি এটা খবর নাই। হ্যাঁ, আমার তো যুদ্ধ নাই, আমার তো এত দেনা নাই, কিন্তু আমার উপর তো দায় আছে। এখন শ্রীলঙ্কা 15 বছর ধরে যে প্রক্রিয়াটা ধীরে ধীরে চলছিল, তার একটা মানে ভবন ধীরে ধীরে জীর্ণ হচ্ছিল, হঠাৎ করে ধসে পড়েছে। আমরা বলি হঠাৎ করে ধসে পড়েছে, তা না, এর পরিমাণগত পরিবর্তন ঘটছিলই। এবং সেই পরিমাণগত পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে রাজনৈতিক কী কী পদক্ষেপ ছিল সেটা উনি যেমন বলার চেষ্টা করেছিলেন যে একটা আদিবাসীর দৃষ্টিভঙ্গিতে দেখি কি শ্রীলঙ্কার চেয়ে ভয়ানক অবস্থায় আমরা আছি। শ্রীলঙ্কার মুসলিমরা মাইনরিটি হলেও তাদের একটা ভয়েস আছে, তামিলরা তারা মাইনরিটি হলেও তাদের রেজিস্ট্যান্স ছিল, আর আমাদের এখানে আদিবাসীদের কোনো ভয়েস আছে? তাদের ভয় আছে, ভয়েস নাই। কিংবা আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের নীরব দেশ ত্যাগ আছে, কখনো কখনো কান্নায় দেহ ত্যাগ আছে, কিন্তু প্রতিরোধের কোনো জায়গা আছে? ফলে আমাদের এখানে কিন্তু যদি বলি প্রসেস অফ অ্যানিহিলেশন, এইটা কিন্তু একদম নিরবিচ্ছিন্ন চলছে, অবিরাম চলছে। এবং এটা জাতীয়তাবাদের মোড়কে হোক আর ধর্মীয় মানে উগ্রবাদের মোড়কে হোক, এটা কিন্তু চলছে। আমি যেটা কম্পেয়ার করছি না, আমি বলছি যে আমরা হচ্ছে অনেক বেশি ঘাতসহ অনেক আঘাত সহ্য করেছি বলে অনেক কিছুকে আমাদের হয়তো আমরা পরোয়া করি না। শ্রীলঙ্কা দেখুন, এর মধ্যেও সাক্ষরতার হার প্রায় 100-র কাছাকাছি চলে গিয়েছিল। মাথাপিছু আয়, যদিও এই আয় হিসাবের মধ্যে একটা পার্থক্য আছে, তার মানে একটু বৈষম্য আছে, তারপরে তো তারা 3800-3900 টাকা জায়গায় চলে গিয়েছিল ডলারে। তাদের রেমিটেন্স, দক্ষ শ্রমশক্তি, শিক্ষিত জনগোষ্ঠী, এগুলো একটা দেশকে কিন্তু সাস্টেন করার জন্য একটা খুব বড় জিনিস। আমরা সবসময় বলি যে এটাই একটা দেশকে সাস্টেন করবে। প্রাকৃতিক সম্পদের চাইতে মানব সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানব সম্পদটা ইউনিফাইডলি ব্যবহার করলে তার আউটপুট কী আসে অল্প সময়ে শ্রীলঙ্কা দেখিয়েছিল। আর এটার মধ্যে বিভক্তি আসলে কী সমস্যা হয়? প্রথম ধাক্কায় গার্মেন্টস শেষ হয়ে গেল, তারপরে করোনার ধাক্কায় পর্যটন ক্ষতিগ্রস্ত হলো। পর্যটনের ক্ষেত্রে কিন্তু মানব সম্পদ খুব গুরুত্বপূর্ণ। শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই মানুষ সেখানে যায় না, সেখানে একটা হসপিটালিটির ব্যাপারও আছে। তারপরে ধরুন, আমি যেহেতু চা বাগানের শ্রমিকদের নিয়ে কিছু কাজ করি, আমরা যখন চা শ্রমিকদের মজুরি নিয়ে ডিবেট করছিলাম তখন শ্রীলঙ্কার রেফারেন্সটা দিতাম। গত 2018 সাল এবং 19 সালেও যখন চা শ্রমিকের মজুরি নিয়ে ডিবেট হলো, আমরা বললাম শ্রীলঙ্কা যদি 1000 রুপি চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঠিক করতে পারে, 1000 রুপি মানে বাংলাদেশি টাকা 750 টাকা, বাংলাদেশে কেন এটা 120 টাকা হবে? চাকে যদি আমি একটা গ্লোবাল প্রোডাক্ট ধরি, লোকালি প্রডিউস হয়, গ্লোবালি সেটা কেনা বেচা হয়, তাহলে এটা কেন এরকম হবে? আমাদের এখানে উত্তর নাই। কিন্তু আমাদের চা শ্রমিকদের মেনে নিতে না চাইলেও মানিয়ে নেওয়ার পরিবেশটা তো আছে এখানে। এই জন্য আলতাফ ভাই যেটা বললেন যে আমাদের এখানে ক্রাইসিসটা অনেক ডিপ অ্যান্ড শার্প, তা যদি হয়ও এমন এক জনগোষ্ঠী আমরা তৈরি করে ফেলেছি যে জনগোষ্ঠী
যে ঝিনুক নীরবে সহ, ওই যে বলেছে না কবি, তা আমাদের ওই নীরবে সহার একটা মানসিকতা তৈরি হয়েছে। এইটাই হলো শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় শক্তি। কখনো জাতীয়তাবাদের মোড়কে, কখনো উগ্র ধর্মীয় মোড়কে আমাদেরকে একটা লেমন নেশনের মতো তৈরি করেছে। যত চিপবেন তত রস এবং সুগন্ধি ছড়িয়ে পড়বে। মানে আমাদের জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, গোটা পৃথিবীতে সবাই না এখন আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। আমি তো হ্যাঁ, অবাক হয়ে তাকিয়ে থাকবেই তো, কারণ একটা দেশের মানুষকে এত চাপ দেওয়ার পরে সে দেশের মানুষ কিছু বলে না, এর চেয়ে অবাক কাণ্ড আর কী আছে? আমাকে যখন বলে যে আপনারা দেখুন আমাদের উন্নয়নটা দেখে অবাক হয়ে থাকে, হ্যাঁ এটা তো অবাক শুধু না, বাকরুদ্ধ হয়ে যাওয়ার কথা। এখন শ্রীলঙ্কার এখান থেকে আমাদের 3-4টা জিনিস একটু খেয়াল করা দরকার। এই যে উন্নয়নের মোহের নামে মেগা প্রকল্পের একটা, বলবো যে মেগা প্রকল্পের মহাচ্ছন্ন হয়ে পড়া একটা দেশ। আলতাফ ভাই ঠিকই বলেছেন, এই সব মেগা প্রকল্প লাভজনক হবে না, জেনেও কেন এখানে বিনিয়োগ হয়েছে এই কারণে আমাদেরকে মাঝে মাঝে বলে না, আমাদেরকে সিঙ্গাপুর বানাবে, হ্যাঁ আমাদেরকে হংকং বানাবে। সিঙ্গাপুর এবং হংকং কি? চীন থেকে কেড়ে নিয়ে হংকং, মালয়েশিয়া থেকে কেড়ে নিয়ে সিঙ্গাপুর। প্রধান উপায়টা কি? সমুদ্রের পাশে আছে, যাতায়াত সুবিধা আছে। সিঙ্গাপুর শুধুমাত্র একটা বন্দরের সুবিধা দিয়ে সে এরকম একটা সমৃদ্ধির জায়গায় চলে গেল বলছেন তারা। শ্রীলঙ্কা পুরোটাই তো সমুদ্রের মাঝখানে, ফলে ওখানে হংকং বানানো এবং সিঙ্গাপুর বানানোর সমস্ত রকমের উপায়টাই আছে, এবং শিক্ষিত একটা জনগোষ্ঠীও আছে, এবং তারা অনেক ভালোই ইংরেজিটা জানেন, ইংরেজি বলতে পারেন। তাদের এক ধরনের হসপিটালিটি সার্ভিস আছে, যে কারণে দেখবেন আমি মালয়েশিয়াতেও দেখেছি, শ্রীলঙ্কাতেও দেখেছি যে এই তামিলদের মধ্যে তো শিক্ষা এবং মানে ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা বেশি। মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার প্রায় পুরোটাই তো তামিলরা নিয়ন্ত্রণ করে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে চাইনিজ, আর শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তামিলরা। আবার ধরুন তামিলদের মধ্যে একদিকে কষ্ট সহিষ্ণুতাও আছে, একটা জেদি মানসিকতাও আছে, আবার শিক্ষার প্রতি একটা আগ্রহ আছে। ফলে শ্রীলঙ্কাকে কেন্দ্র করে তাদের একটা ভবিষ্যতের টার্গেট যে হাম্বাটোটো যে বিমানবন্দর বলি আর সমুদ্র বন্দর বলি, এটা লাভজনক হবে না, এটা জেনেও বিনিয়োগ কেন, তার মানে এটা ভবিষ্যতে বিক্রি হয়ে গেল। আচ্ছা, বিক্রি যখন হয়ে গেল, এখন এর ইকোনমিক ফিজিবিলিটির চাইতেও এর মিলিটারি ফিজিবিলিটি কত? এক ধরনের মিলিটারি ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু। তাহলে ভবিষ্যতে চীন এই অঞ্চলে কর্তৃত্ব করতে চায়, ভারত এই অঞ্চলে কর্তৃত্ব এবং নেতৃত্ব করতে চায়, এবং বঙ্গোপসাগর ওদিকে ভারত সাগর এবং কিছুটা আরব সাগর মিলে এই অঞ্চলের সাগরের উপর কর্তৃত্ব করতে গেলে শ্রীলঙ্কা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফলে একদিকে তাদেরকে এমন একটা জাতিতে রূপান্তরিত করে ফেলো যে দেনার দায়ে তার বন্দর বিক্রি করে দেবে। প্রথমে বন্দরটা বানাবে ব্যয়বহুল, তারপরে বলবে এটা চালাতে পারবো না, তারপরে এটা বিক্রি করে দেবে বা লিজ দিয়ে দেবে। এখন একটা জায়গা কিনে কোনো একটা সামরিক স্থাপনা করা সবার নজরে পড়ে যায়। আর আমি যেটা এমন একটা কৌশলে এটা নিয়ে নিলাম, যে কারণে অনেকে বলে যে চীনের বিনিয়োগ কিংবা চীনের ইনভেস্টমেন্ট, চীনের ঋণ তো কম, 10%, চীনের চেয়ে জাপানের আরও বেশি, 11%-এর উপরে। কিন্তু চীন যেটা করেছে যে ভারতের সঙ্গে চীনের যে কম্পিটিশান, এবং আজকে বিশেষ করে আমেরিকার সঙ্গে চীনের যে কম্পিটিশান বা এটা, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে সে কীভাবে, শ্রীলঙ্কার ভূমিটা সে কীভাবে ব্যবহার করবে, সমুদ্রটাকে কীভাবে সে ভবিষ্যতে ব্যবহার করবে। ফলে একটা মিলিটারি একটা আসপেক্টস কিন্তু এই শ্রীলঙ্কার ক্রাইসিসের সঙ্গে যুক্ত আছে। তারপরে আছে কি যে মানুষের বিভক্তি তৈরি করলে তার যে সুফল শাসক গোষ্ঠী পায়, শ্রীলঙ্কায় এর চেয়ে বড় নজির আর কি আছে? গৃহযুদ্ধের সুফলটাও পেয়েছে ওখানকার শাসক গোষ্ঠী, তারপরে যত ধরনের বিরোধ বলি আর অবিশ্বাস বলি তার সুফল তো ওখানকার শাসক গোষ্ঠী পাচ্ছেই। আমাদের যদি এখন চিন্তাটা করি, আমাদের এখানে দেখুন মেগা প্রকল্পের ভয়াবহতাটা কি। চোখের সামনে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, 1,13,000 কোটি টাকা দিয়ে আমি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি করলাম, 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। আর আমরা সবাই এখানে যারা আছি সবাই আমরা রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করেছিলাম। ওখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা, খরচ ছিল 16,000 কোটি টাকা। তাহলে যদি 2600 মেগাওয়াট হয় তাহলে আমাদের 32,000 কোটি টাকা লাগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। তো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 2600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট, চুরি, দুর্নীতি, লুটপাট সমস্ত সহজ 32,000 কোটি টাকা। আর আমাদের এত উন্নয়ন এবং ডিজিটালাইজেশনের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব আমরা 1,13,000 কোটি টাকা ইনভেস্ট করে। এখন বলছে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো প্রতি বছর কয়লা কিনতে হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো আর প্রতি বছর পারমাণবিক খরচ করতে হবে না, তো পারমাণবিক জ্বালানি কিনতে হবে না, তার মেনটেন্যান্স লাগবে না, তার বর্জ্য ব্যবস্থাপনা লাগবে না, তার টেকনিশিয়ান লাগবে না। তাহলে এখানে বিদ্যুতের দাম কত পড়বে? আমার চোখের সামনে মেট্রো রেল হচ্ছে, আমি তো খুবই উচ্ছ্বসিত, আরে বাবা মেট্রো রেলের শহর হয়ে যাচ্ছে আমরা।
আরে পল্টনে মানে উত্তরে উঠবো, পল্টনে নামবো, কিন্তু পকেট থেকে কত বেরিয়ে যাবে। এখন বললাম যে সাঁ করে নামিয়ে যাবো, কিন্তু সাঁ করে পকেট থেকে টাকাটা বেরিয়ে যাবে। এত দাম বাড়ানোর পরেও আমাদের বাসের হচ্ছে প্রতি কিলোমিটারের ভাড়া 2 টাকা 15 পয়সা, আর মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হচ্ছে প্রতি কিলোমিটারে 10 টাকা। আমরা তো স্বপ্নের এবং গর্বের পদ্মা শুধু দেখছি না, এখনো চালু হয়নি। তো টোল দেখে তো বুঝতে পারছি যে শাসক গোষ্ঠী কিরম তার ভোল পাল্টে ফেলেছে। একদিন বলেছে না, আমার টাকায় করেছি, তা আমার টাকায় করলে আবার আমাকে এত টোল দিতে হবে কেন? আমি তো বলেছি এটা আমার টাকায় তৈরি, তা আমার টাকায় তৈরি হলে মানে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তৈরিতে আবার এত টোল দিতে হবে কেন? তার মানে ইতিমধ্যে আমাদেরও কিন্তু কিছু জিনিস দেখেছি। কিন্তু আমাদের সুবিধাটা হলো এই, বাংলাদেশে একটা বিরাট জনশক্তি, প্রায় 1,32,00,000 মানুষ। শ্রীলঙ্কার জনসংখ্যার অর্ধেকের মতোই প্রায়। তারা আছে দেশের বাইরে, তারা দেশের ভাতও খায় না, দেশের জমিও ব্যবহার করে না, দেশের বিদ্যুৎও ব্যবহার করে না, কিন্তু দেশে প্রতি মাসে মাসে রেমিটেন্সটা পাঠায়। এবং এই এপ্রিল মাসেও সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে। করোনাকালীন সময় $24 বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স পাঠিয়েছে। আমাদের গার্মেন্টস শ্রমিকরা দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস প্রডিউসার কান্ট্রি, কিন্তু পৃথিবীতে সবচেয়ে কম মজুরি পাই। এমনকি কম্বোডিয়ার চেয়ে আমাদের মজুরি কম। আমি তো মালয়েশিয়ার চীনগুলো বাদই দিলাম, কম্বোডিয়া আমাদের কত পিছনে, আমরা পাত্তাই দিই না কম্বোডিয়াকে। সেই কম্বোডিয়ার মজুরি বাংলাদেশের মজুরির প্রায় দ্বিগুণের কাছাকাছি। তারপরে তারা প্রফিট করে, তাহলে আমাদের এখানে তারা সুপার প্রফিট করে। তাহলে এই গার্মেন্টস শ্রমিকদের এখান থেকে আসা আয়, কম মজুরি, অতি উৎপাদন, দুটাই আমাদের এখানে আছে। তার সঙ্গে আছে আমাদের কৃষিটা আমাদের এত ভাইব্রেন্ট কৃষি যে ধরুন এখন আপনি ক্যাপসিকামও ফলাচ্ছে আমাদের এখানে, আর সাধারণ কাঁচামরিচও হচ্ছে আমাদের এখানে, ওই ব্রোকলিও ফলছে, সাদা ফুলকপিও হচ্ছে। আমাদের দেশে এই যে কৃষক, এই যে কোনো ধরনের ফসল যে ফলাতে পারে এবং তারা ফসল ফলিয়ে নিজেরা না খেয়ে, শশা বিক্রি করে মাংস না খেয়ে তারা যে উৎপাদনটা করে যেতে পারে, এই যে সর্বংসহা কৃষক, এটা আছে। ব্যালেন্স অফ পেমেন্টের যেটা ঘাটতিটা হয় সেটার জন্য রেমিটেন্স আছে। এই জন্য আমাদের এখানে এটা হয়তো আমাদের এখানে শ্রীলঙ্কার মতন পরিস্থিতি হবে না, কিন্তু শ্রীলঙ্কার মতো এইরকম পরিস্থিতি না হলেও তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হবে। আমরা দুর্ভোগ সহ জাতির কারণে হয়তো দুর্ভোগটা সহ্য করে যাব। এবং আমাদের একটা সবচেয়ে বড় গুরুত্বের দিক আছে কি, আমরা ওই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে বলি ভালো আছি, এবং এইটার কারণে আমাদেরকে চাপে রাখা সম্ভব। আমার যেটা মনে হয় যে শ্রীলঙ্কার কাছ থেকে আমাদের 2-3টা জিনিস শেখা দরকার। একটা জিনিস তো আমাদের কৃতজ্ঞতার সঙ্গে খেয়াল করতেই হবে, যে ভাষায় আমি কথা বলছি এই ভাষার উৎপত্তির ক্ষেত্রেও শ্রীলঙ্কার একটা বিরাট ভূমিকা আছে। শ্রীলঙ্কার সেই ভেদ্দা উপজাতি, তাদের ভাষা থেকেই তো আমাদের বাংলাটার শুরু। তো ফলে আমরা সেগুলো নাইবা স্বীকার করলাম, আমাদের কৃতজ্ঞতা স্বীকার করলে নিজেকে ছোট মনে হয়, বুঝছেন? আমরা তো বড়, আমরা কিসের কৃতজ্ঞতা, আমরা গোটা দুনিয়াকে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা কৃতকর্মের প্রতি অজ্ঞতা প্রকাশ করব, কৃতজ্ঞতা নয়। আমরা যা কাজ করেছি, আমরা যা করেছি ঠিকই করেছি, ভালো করেছি, এবং ভবিষ্যতে ভালোই করতে থাকবো। আপনারা শুধু মেনে নেন এবং দেখেন 20 বছর পর কী অবস্থা করি। তখন জিজ্ঞেস করে, আচ্ছা 20 বছর পর কী অবস্থা হবে বাবা? বলে মানুষের সহ্য করার ক্ষমতা বেড়ে যাবে। শ্রীলঙ্কা এত সম্ভাবনার দেশ, এত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা দৃষ্টান্ত সৃষ্টি করা দেশ, সমুদ্রের মধ্যে ভেসে থেকেও সমুদ্রকে জয় করে টিকে থাকার একটা দৃষ্টান্ত স্থাপনকারী দেশ, মাল্টি ডাইমেনশনাল কালচার অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্টের এক দেশ। যদি ধরেন সেই মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্টের ফিচারগুলো না থাকতো, তাহলে কি আমরা বলতে শুনতাম যে আমরা অর্গানিক কৃষিতে যাব? তার মানে অর্গানিক কৃষির একটা চর্চা হচ্ছিল, ডেভেলপমেন্ট হচ্ছিল। হয়তো ঘটনাটা অ্যাব্রাপ্ট হয়ে গেছে বলে একটা রিভার্স অ্যাকশন হয়েছে, কিন্তু হয়েছে। তারপরে ধরুন ওখানে আমরা ভ্যাট কমাতে দেখলাম, ভ্যাট কমানোর তো একটা দারুণ সুফল শ্রীলঙ্কার জনগণ পাওয়ার কথা ছিল, পায়নি কেন? একদিকে জনগণকে ভ্যাট কমিয়েছে, আরেকদিকে যে টাকা পাচার বেড়ে গিয়েছে। ফলে ভ্যাট আমি 15 থেকে 8-এ নিয়ে আসলাম, কিন্তু বড় বড় কোম্পানিরও যে আবারটা কমিয়ে দিলাম। তার মানে নজরুলের সেই কথার মতো, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। মানে জনগণকে ভ্যাটটা কমিয়ে দিয়ে ওদিকে যে বড় বড় ইয়েদের কমিয়ে দিয়েছে, ফলে আয় কিন্তু জনগণের ভ্যাট থেকে কমানোর কাছ থেকে যত কমেছে তার চেয়ে বেশি কমে গেছে কিন্তু ওখান থেকে, এবং ওরা এই টাকাটা পাচার করে দিয়েছে। জনগণ তো ভ্যাট কমানোর পরে সেই টাকাটা মার্কেটে চলে আসছে। কারণ আমি যদি যে জিনিসটা আমি 17 টাকায় কিনতাম, সেটা যদি আমি 14 টাকায় কিনি, এই বাকি 3 টাকা দিয়ে আমি দরকার 1 কাপ চা যদি খাই, তাহলে সেটাও দিয়ে মার্কেটেই টাকাটা থাকলো। কিন্তু ওনাদের যারা নমস্য, তাদের ট্যাক্স কমে যাওয়ার টাকাটা তো বাইরে চলে গেল। ফলে আমাদের কিন্তু এখন নজরটা দিয়ে দেওয়া হয়েছে 2টা জায়গায়, এবং আমি বলবো 2টা দিয়ে একটু কথা বলা দরকার।
একটা হলো যে অর্গানিক কৃষির কারণে এই সমস্যা হয়েছে, আর 2 ভ্যাট কমানোর ক্ষেত্রে। খেয়াল করে দেখেন, আক্রমণটা আসছে কৃষির দিকে, আক্রমণটা আসছে সাধারণ মানুষের দিকে। এই কৃষক এবং এই সাধারণ মানুষ এরাই হচ্ছে নষ্টের গোড়া। এদের ট্যাক্স কমাইলেও বিপদ। আসলে বাস্তবে উল্টাটা, আমি এদিকে ভ্যাট কমানোর নামে ওইদিকে কিন্তু অন্যদের কমিয়ে দিয়েছে অনেক বেশি। এটা একটু আমাদের খেয়াল করা দরকার যে তাতে ইম্প্যাক্টটা কী পড়ে, ইকোনমিতে ইম্প্যাক্ট কী পড়ে, সোসাইটিতে ইম্প্যাক্ট কী পড়ে। আর তারপরে যেটা হলো যে মেগা প্রকল্পের যে বোঝা। আচ্ছা, আমাদের বাংলাদেশ গত বছর বাজেটে ৬৮,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল আমাদের ঋণ এবং ঋণের সুদ বাবদ। বাংলাদেশের বাজেটের এখন হাইয়েস্ট স্টেক হচ্ছে ঋণ এবং ঋণের সুদ বাবদ। এর সঙ্গে যখন মেগা প্রকল্পগুলো চালু হবে, যখন সেগুলো একটা যুক্ত হবে, তাহলে তো আয়ের একটা বড় অংশ কিন্তু চলে যাবে এই সুদ শোধ দিতে। এই সুদ শোধ দেওয়ার ক্ষেত্রে কী হবে, বাংলাদেশ যে 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ রাষ্ট্রটা, একটা যদি বলি কৃষি, একটা বলি রেডিমেড গার্মেন্টস, আর একটা যদি বলি রেমিটেন্স, আর একটা হচ্ছে ক্ষুদ্র পুঁজি নিয়ে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলে যারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, তারাই ট্যাক্স দিচ্ছে বেশি, তারাই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বেশি, তারাই খাচ্ছে কম এবং তারা খাটছে বেশি। তো এই 4টা খুঁটির মধ্যে রেমিটেন্স হচ্ছে একটা বিরাট বিষয়, যেটা আমাদের ভবিষ্যতের ঘাটতি পূরণের ক্ষেত্রে সহায়তা করবে এবং মেগা প্রকল্পের দায় পরিশোধ করবে। আমাদের গার্মেন্টস সেক্টর থেকে যে আয়টা আসবে সেটা, কৃষক কষ্ট করেও ফসল ফলাবে। এই যে হাওরের কান্না আমরা কতটুকু শুনলাম, স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে কৃষকের এত টন ধান উৎপাদন কম হবে, কিন্তু যে কৃষকের পুরো ধানের ক্ষেত্রে তলিয়ে গেল, তার কান্নার কেউ কি কোনো দায়িত্ব নিল? ওই কৃষক কিন্তু নিজের মতো করে একটা বাঁচার চেষ্টা করবে। ঠিক আছে, ধান গেছে যাক, জাল ফেলে 2টা মাছ যদি পাই, অথবা ছেলেটারে যদি শহরে রিক্সা চালাতে পাঠাই, অথবা মেয়েটারে যদি কারো বাড়িতে কাজের জন্য পাঠাই। আর আমাদের সৌদি আরব তো বসেই আছে যে ইন্দোনেশিয়া যখন নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে কালো তালিকাভুক্ত দেশের 1 নম্বরে রেখেছে সৌদি আরবকে। ফিলিপাইন যখন বলছে যে $500 কম দিলে এবং একটা নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকলে এবং থাকার জন্য সেপারেট রুমের ব্যবস্থা না করলে ফিলিপাইন থেকে কোনো মেয়ে সৌদি আরবে কাজ করতে যাবে না, সেই সময় বলছে যে ও সমস্ত নাসারাদের দেশে যাও না, আমি মুসলিম দেশ, আমি $200 মেয়ে দেবো। তাহলে এই যে আমাদের এই মেয়েরা চলে যাবে বাইরে অভাবে অনটনে। আমাদের এখানে অভাব বাড়লে 2টো সুবিধা হয়, মালিকদের সস্তায় শ্রমিক পাওয়া যায়, আর মধ্যপ্রাচ্য সস্তায় শ্রমিক পাওয়া যায়। ফলে ওরা দরকার হলে 580টা আরও মডেল মসজিদের জন্য টাকা দেবে। তোমরা আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি দুঃখ থেকে আমাদেরকে বাঁচাও, অথবা শ্রমিকদেরকে আল্লাহর দেশে পাঠাও, এই একটা কাজের মধ্যে লিপ্ত করে রাখো। এই জন্য দেখবেন এটা হবে শিল্প কলকারখানা যতটা হবে ততটাই শিল্প কলকারখানা হবে যতটাতে শ্রমশক্তিকে নিংড়ে নেওয়া যায়। এবং এই শ্রমশক্তিকে নিংড়ে নেওয়ার জন্য সস্তা শ্রমশক্তি পাওয়ার উপায় কি, যে জনগণের উপর যত চাপ দেবে তত তার ভেতর থেকে রস বেরিয়ে আসবে। তা আমাদেরও বাংলাদেশে কিন্তু আমরা এই জন্য শ্রীলঙ্কা হব না, এই কারণে আমাদের এই জনগণের জন্য, আমাদের কৃষকের জন্য। এই কষ্টকর পরিশ্রম করেও ফসল ফলায় যে কৃষক, কষ্ট করেও বাইরে গিয়ে নিজের পরিবারের জন্য টাকা পাঠায় যে রেমিটেন্স যোদ্ধা, এটার কারণে হয়তো আমরা বেঁচে যাব। এতে আমাদের শাসক গোষ্ঠীর কৃতিত্ব নাই, কিন্তু কৃতিত্বটা নেবে শাসক গোষ্ঠী। দেখেছেন, আমরা ক্ষমতায় আছি বলে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা হয় নাই। তোরা বেটারা শুকনা লঙ্কা পুড়ে ভাত খা, কিন্তু আমরা ঠিকই সমৃদ্ধির জায়গায় চলে যাব। এইটা আমাদের এই রাজনীতির দুরবস্থাটা এখানে একটা বড় কারণ। দ্বিতীয়ত যে বিষয়টা একটু আলতাফ ভাই করেছেন, জনতা বিমুক্ত পেরোবেনের কথা, কেন্দ্রীয় কমিটির 26 জন সদস্য ছিলেন, 25 জনকেই মেরে ফেলেছিল, 1 জন মাত্র বেঁচে ছিলেন, এবং তিনি এবার আমাদের পার্টি কংগ্রেসে এসেছিলেন। তাদের কাছে শুনলাম আমরা যে কি ভয়াবহ নিপীড়নের মুখেও শ্রীলঙ্কার জনগণ আবার লড়ছে। এই লড়াইটা খুব বেশি দৃশ্যমান হয় নাই। এই লড়াইয়ের মধ্য দিয়েও তারা কিন্তু বলছে যে বিগত পার্লামেন্টেও তারা 3টা পার্লামেন্টারি সিট পেয়েছে এবং একজন নারী জিতেছেন। বলছে ওখানে লড়াইটা অব্যাহত আছে। আমরা যখন ক্রাইসিসটা দেখলাম তার আগে থেকেই তো তারা কিন্তু লড়ছে। ওই লড়াইয়ের দিকে যেন মানুষের নজরটা না পড়ে, সেটারও কিন্তু একটা ব্যাপক আছে। যেমন বলছি কি, শ্রীলঙ্কায় একটা মাস আফসার্জ হচ্ছে। পৃথিবীর কোথাও মাস আফসার্জ হয় উইদাউট এনি সেন্টার অফ এ মুভমেন্ট? বিন্দু ছাড়া কোনো বৃত্ত হয়? বিন্দু যত ছোটই হোক, একটা বিন্দু ছাড়া কিন্তু বৃত্ত আঁকা যায় না। হঠাৎ করে লোকজন সব শাহবাগে এসে গণজাগরণ করে ফেলেছিল। তার পেছনে কি দীর্ঘদিনের বঞ্চনা, ক্রোধ ছিল, সাথে সাথে সেই সময় একটা আহ্বানও তো ছিল, কিছু মানুষের তো ওখানে উপস্থিতিও তো ছিল। এগুলোকে আড়াল করে দিতে চায়, দিয়ে বলতে চায়
এমনি এমনি হাওয়ায় ওখানে বিক্ষোভ হচ্ছে। তার মানে ওই বিক্ষোভের পেছনেও তাহলে একটা শক্তি আছে, বিক্ষোভের পেছনেও একটা দৃষ্টিভঙ্গি আছে। শক্তিটা কারা, দৃষ্টিভঙ্গিটা কী, সেটা যেন মানুষের সামনে না আসে, সেটা একটা সযত্নে ঢেকে রাখার একটা চেষ্টা আছে। তো ফলে আমরা শ্রীলঙ্কা থেকে দুটো জিনিস দেখছি। একটা হচ্ছে শাসক গোষ্ঠীর লুটপাট, দায়হীনতা, গণতন্ত্রহীন পরিবেশ এবং মেগা প্রকল্পের মোহে জনগণকে আচ্ছন্ন করে রাখা এবং নির্বাচনী প্রতিশ্রুতির আড়ালে প্রতারণার বিভিন্ন কৌশল, সেগুলো যেমন দেখছি। আবার আরেক দিকে দেখছি মানুষ তো এর পরেও সে লড়ছে। সে ওই 250 টাকা কেজির চাল খেয়ে হোক অথবা 100 টাকা কাপের চা খেয়ে হোক, সে কিন্তু হাল ছেড়ে দেয়নি, সে তো লড়ছে, প্রতিবাদ তো করছে। আমাদেরও কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে যে আমাদের এখানেও আমাদের দেশে পরিস্থিতিটা প্রায় 15 বছর পরে ঋণের বোঝাটা আমাদের কাঁধে যে পরিমাণ চাপবে, এখনই তো 85,000 টাকা আমাদের ঋণ আছে। তার মধ্যে আমাদের দেশের ভেতর থেকে নেওয়া ঋণের যে প্রত্যেক মানুষের কাঁধে এখন 85,000 টাকা, দেশের মধ্যে থেকে নেওয়া ঋণের কারণে আমাদের প্রায় 50,000 টাকার উপরে, আর প্রায় বাকিটা 30-32,000 টাকার মতো আছে বৈদেশিক ঋণের আসল এবং সুদ শোধ দেওয়া। এবং এটার পরিমাণ ক্রমাগত বাড়বে। ওই রূপপুরের যখন আমরা কিস্তি শোধ দেওয়া শুরু করব তখন, ফলে এই বোঝাটা আমাদের কাঁধের উপর চাপানো হবে, এই বোঝাটা চাপবে। আমরা হয়তো বেঁচে গেছি যেভাবেই হোক, চুল পাকার কারণে হোক অথবা দুটো বয়স বেড়ে যাওয়ার কারণে হোক, কিন্তু এই যে এরা যারা বসে আছে এরা হয়ে যাবে তার ভারবাহী পশু। 4-5 বছর পরে জিডিপি আরও বাড়বে, মানে গ্যাসের দামও বাড়বে, যেতে পারবে। এক নাম্বার 2 হলো যে এমন কোনো ক্ষেত্র থাকবে না, সবসময় বলছে না করের আওতাকে সম্প্রসারিত করব। করের আওতা সম্প্রসারিত মানে এই জালের মধ্যে যত ধরনের কিছু আছে সব জালের মধ্যে নিয়ে আসবে, কিন্তু ওই বড়রা আবার জাল ছিদ্র হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং ধরুন ভারতের মতন দেশেও ওখানে আয়কর দেওয়ার সর্বনিম্ন সীমা হচ্ছে 6 লক্ষ টাকা, আমাদের কিন্তু 3 লক্ষ টাকা। আচ্ছা 3 লক্ষ টাকা বার্ষিক ইনকাম করে মানে মাসে কত ইনকাম হয়? 25,000 টাকা না? তাহলে 25,000 টাকা আয় করলেই সে কিন্তু আয়করের মধ্যে পড়ে যাচ্ছে। বলা হচ্ছে আয়কর, মানে একজন বলছে আয় করলে কর দেব, আরেকজন বলছে আয় করো, মানে সে যত পারে সে আয় করে যাক, তার সে আওতার বাইরে। আর ভ্যাটের বাইরে কেউ আছে? আমি একটা ছোট্ট হিসেব করছিলাম, হিসেবটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমি এই হিসাবটা সব জায়গায় বলে যাচ্ছি, কিন্তু কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেনি। আমি টিভিতে তো র্যান্ডম বলে যাচ্ছি এটা। আমি বলছি 1 কাপ লাল চায়ে 70 পয়সা ট্যাক্স হয়, দেখি কেউ কয় না, হাঁ করে চুপ করে থাকে। আমি যদি হিসাবটা দিতে তাহলে আমি বলতে পারতাম ওর জ্বালানির বাবদ কত আমি ট্যাক্স দিয়েছি, কারণ 1 লিটার জ্বালানিতে কত ট্যাক্স পড়ে, সে সারাদিনে 1 লিটার জ্বালানি দিয়ে কত কাপ চা বানায়, চা পাতায় কতটা ট্যাক্স দিয়েছি, তাহলে 1 কেজি চা পাতা দিয়ে কতটা চা বানানো হয়, চিনিতে কত দিয়ে করে আমি একটা সাধারণভাবে একটা হিসাব করেছি যে 5 টাকার 1 কাপ লাল চায়ে 70 পয়সা ট্যাক্স হয়। ওইটা একটু শ্রীলঙ্কার এ থেকে আমাদের শিক্ষা দরকার যে উন্নয়নের অভিঘাত এবং উন্নয়নের আঘাত, এই দুটো বারবার বিবেচনা করা উচিত। যে উন্নয়নের একটা অভিঘাত থাকে, সেটা আমরা বলি যে উন্নয়নের বেদনা সহ্য করতে হবে, ঠিক আছে, বেদনা আমরা সহ্য করলাম, বেদনার থেকে ফলাফলটা কী আসলো। কিন্তু উন্নয়নের আঘাত যে কন্টিনিউয়াসলি জনগণের উপর আসে, যে কোনো উন্নয়নের সঙ্গে উচ্ছেদের একটা আতঙ্ক থাকে। উন্নয়নের স্বপ্ন আর উচ্ছেদের আতঙ্ক দুটো মিশেমিশে থাকে। এই উচ্ছেদের শিকার হয় কারা? সবসময় সংখ্যালঘু অংশটা। এবং সংখ্যালঘু অংশ যত নিপীড়িত হতে থাকে, যত এলিমিনেটেড হতে থাকে, সংখ্যাগুরুর মধ্যেও কিন্তু ততই প্রবণতা বাড়তে থাকে, কারণ সংখ্যাগুরুর মধ্যেও তখন সংখ্যালঘু খোঁজার প্রবণতা তৈরি হয়। এটা একটা এন্ডলেস প্র্যাকটিস চলতে থাকবে। আজকে বাংলাদেশ থেকে সাঁওতাল দেখলাম নাই করে দিলাম, তারপরে কি বলবেন? উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ আসবে। আচ্ছা উত্তরবঙ্গ ধরেন আবার স্বাধীন হয়ে গেল, তারপরে আসবে রংপুর বনাম বগুড়া। তার মানে এটার তো শেষ নাই, মানে কোথাও না কোথাও থেকে এনিমি খুঁজতেই হবে। ফলে এই এনিমি খোঁজার কালচারটার বিরুদ্ধে একটা দাঁড়ানো দরকার, যে আজকে তুমি যাকে দুর্বল বলে অবহেলা করছো কিংবা দুর্বল বলে যাকে তুমি নিপীড়ন করছো, সেই নিপীড়নের মানসিকতা নিয়ে তুমি যদি গড়ে ওঠো, আমার জিডিপি 40,000 হলো না 50,000 হলো, এটা ম্যাটার করে না। ম্যাটার করবে আমি কি স্বস্তিতে ঘুমাতে পারবো কি না, আমি মর্যাদা নিয়ে বাঁচতে পারবো কি না, আমি এই সমাজের মানুষ হিসেবে সব জায়গায় নিজের পরিচয় দিতে পারবো কি না। একসময় আমরা বলেছিলাম যে পোশাকের কারণেই নারীরা লাঞ্ছিত হয়, তা মাদ্রাসায় হয় কেন? তার উত্তর কি? তারপরে তো শেষ পর্যন্ত সেই জায়গায় আসবে নারী হওয়ার কারণেই লাঞ্ছিত হবে। আবার এরকম আবার শেষ পর্যন্ত আসবে তুমি জন্মগ্রহণ করেছো বলেই তুমি নিপীড়িত হবা। প্রথমে হিন্দু হিসেবে হবা, তারপর সাঁওতাল হিসেবে হবা, তারপর মানুষ হিসেবেই হবা। তুমি কেন বেটা জন্মগ্রহণ করছিলি? তো এই জায়গায় যে নিয়ে যাচ্ছে এই কালচারটা কি? একদিকে তোমার কালচার অফ ইম্পিউনিটি আছে, আমি যা খুশি তাই করি না কেন সেটা জাস্টিফাই করার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এই পলিটিক্সটা কোথা থেকে আসে?
এই পলিটিক্সের ইকোনমিক সোর্সটা কী, এই পলিটিক্সটা সোসাইটিতে অ্যাকসেপ্টেড হয় কেন? তার মানে মানুষের মধ্যে এই মানসিকতা তৈরি করে ফেলা যে প্রতি মুহূর্তে আমি বস্তিতে কাজ করতে গিয়ে দেখেছি যে 4,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, আর যে 3,000 টাকা দিয়ে বাসা ভাড়া থাকে, যে 4,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে, সে নিজেকে একটু সুপিরিয়র মনে করে। ঠিক চা বাগানের মধ্যেও দেখলাম, যার একটা রুম একটু বাড়িয়ে সে একটা ওখানে ছাগল রাখার রুম করেছে, সে নিজেকে একটু সুপিরিয়র মনে করে। তার মানে এই যে সেন্স অফ সুপিরিয়রিটি কৃত্রিমভাবে যে সমাজের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, এটার বড় সমস্যা হলো কি, নিজের মধ্যে বিভক্তি তৈরি করা মানে নিজেদের মধ্যে ঐক্য করার ক্ষেত্রে বাধা। শ্রীলঙ্কায় যেটা করেছিল জাতিগত সংঘাতের মধ্য দিয়ে, শ্রীলঙ্কায় যেটা করেছে আঞ্চলিক সংঘাতের মধ্য দিয়ে, যেটা করেছে ধর্মীয় সংঘাতের মধ্য দিয়ে, আমাদের দেশে কিন্তু সেটা অনেক বেশি সফিস্টিকেটেড ওয়েতে এই সংঘাতটা এখানে বিরাজ করছেই। এখন তো আরও বিরাজ করছে। আর রাস্তায় কারোর সঙ্গে ধাক্কা লাগলে জিজ্ঞেস করতে হয় বাড়িটা কোথায়। যদি বাড়িটা রংপুর হয়, ওই বেটা মফিজ ঢাকায় আসছিস বেটা, দেখে চলতে পারছ না। আর যদি হয় গোপালগঞ্জ, ব্যথা পেয়েছেন কি, সরি। তো এখন যেটা বলছি যে আমরা ওইখান থেকে একটু খেয়াল করতে হবে যে আমাদের এই ছোটো 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 অনেকগুলো মানে বিষয় আছে যেগুলোকে খেয়াল করতে হবে। শ্রীলঙ্কাকে শুধু আমরা এই মোটা দাগে 5টি কারণে শ্রীলঙ্কার এই বিপর্যয়, এটা হয়তো মোটা দাগে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরের অনেকগুলো দাগ আছে যেগুলো একটা দাগ আর একটা দাগের সঙ্গে মিশে মিশে আছে। সেই দাগগুলো যে আমাদের সমাজেও আছে। আমরা শুধু কি আমাদের শ্রমজীবীদের আয় আর রেমিটেন্সের উপর ভর করেই আমরা হয়তো বৈদেশিক দায়দানাটা পরিশোধ করতে পারবো, কিন্তু মানবিক দায়দানা বলতে কিছু থাকবে না আমাদের। আমরা বলেছিলাম যে একটা সমতার ভিত্তিতে সমাজ তৈরি করব, মানবিক মর্যাদা একটা দেশে থাকবে, আর সামাজিক ন্যায় বিচার থাকবে। ন্যায় বিচারের জায়গা কোথায় আমাদের এখানে? তো ফলে এই জিনিসগুলো একটু শ্রীলঙ্কাকে খুব ভালো করে খেয়াল করা দরকার। কারণ শ্রীলঙ্কাকে দেখতে দেখতে আবার একটা প্রশ্ন আসলো, মালদ্বীপে কেন এরকম হলো না? মালদ্বীপ তো মানুষ 10 লক্ষ। মালদ্বীপটা অনেকটা ইউনিক একটা ইয়ের মতো, ওখানে জাতিগত বিভক্তির কোনো জায়গাটা সেরকম তৈরি হয় নাই। আর সবচেয়ে বড় কথা, সে এমন তার নিজের দেশের যা জনগোষ্ঠী তার চেয়ে বেশি জনগোষ্ঠীকে নেয়ার একটা মানসিকতা তার আছে, সেই কারণে মালদ্বীপের সমস্যা তৈরি হয়নি। এটার পথ দেখিয়েছে, যেমন ধরুন আর কোনো বিকল্পহীন অসহায়ত্ব মানুষকে অনেক কিছু মানতে বাধ্য করে। যেমন ধরেন দুবাই, যে হিন্দুদের বলতে এত আক্রমণ, তো দুবাইয়ের ব্যবসা তো 70% তো হিন্দুরাই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে কেন পারে? তার মানে অর্থনীতির এমন এক শক্তি আছে যে সেটাকে করে। আমাদের এখানে বলে না, অনেক সময় হয় যে পাতিলের চেয়ে ঢাকনা গরম হয় বেশি। তা আমরা এখন সমস্ত ক্ষেত্রে আমাদের এখানে হিন্দুরা হিন্দুর চেয়েও বেশি উগ্র, এখন মুসলমানরা মুসলমানের চেয়েও বেশি উগ্র, এইরকম একটা জায়গা তৈরি করে ফেলা হয় অনেক সময়। মালদ্বীপ এই ক্ষেত্রে যে কাজটা করেছে, মালদ্বীপ দেখেছে এই যদি ডাইভার্সিটি ইন কালচার যেটা আছে সেটাকে যদি সে অ্যাকোমোডেট না করে, এটাকে যদি অ্যাক্সেলারেট না করে, কিংবা এটাকে যদি সে অন্তত সাপোর্ট না করে, মালদ্বীপ সমুদ্রের তলায় কবে তলিয়ে যাবে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু অর্থনৈতিকভাবে যে তলিয়ে যাবে সেটা সে বুঝতে পেরেছে। সে কারণে সে মনে করছে যে ইকোনমিক জায়গাটা সাস্টেইন করানোর জন্য ইন্দোনেশিয়া এত ফ্যানাটিক দেশ, তারপর তো বালিকে সে বালির মতোই রেখেছে, কিংবা লম্বককে তো লম্বকের মতোই রেখেছে। আমরা এখানে এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য ভেঙে দিয়ে আমরা ইসলামী দায়িত্ব পালন করলাম, কিন্তু কেউ জাকার্তায় গেলে তো দেখবেন যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পথে একটা ভাস্কর্য আহ্বান করছে সবাইকে এবং অভয় দিচ্ছে যে আসো এবং নিরাপদে থাকো। তো কই, ওখানে তো সমস্যা হচ্ছে না। তো ফলে এইটা হচ্ছে কি, আমরা একটা বাস্তবে আধুনিক পোশাকের আড়ালে একটা কুপমণ্ডক মনকে চর্চা করছে, যে কারণে আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হয় তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন বলে দেশটা ভালো আছে। তো এটা কি ইন্ডিকেট করে? চারদিক থেকে যে যারা বলছে যে যখন আইসিসি ট্রফিতে ফাইনাল খেলা, দেশের মানুষ উত্তেজনায় টকবক করে ফুটছে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী জায়নামাজে বসে আছে। তাহলে যদি তিনি জায়নামাজে না বসতেন তাহলে কী অবস্থাটা হইতো আজকে পর্যন্ত? তাহলে এইটা যখন আমাদের মন্ত্রীরা বলেন এবং তার চারপাশে বলেন, এটা কোন মনস্তত্ত্ব তৈরি করে? ফলে আমাদের খেয়াল রাখতে হবে যে আক্রমণটা কিন্তু অর্থনৈতিক আক্রমণের পাশাপাশি সাংস্কৃতিক আক্রমণটা নিরবিচ্ছিন্নভাবে চলছে। আমাদের অ্যালার্মিং জায়গা হচ্ছে ওইটা। আবার আরেক দিক থেকে এটাই হচ্ছে আমাদের অ্যালিউরিং জায়গা, যে এই জায়গায় মানুষ কিছুটা প্রতিবাদ করে বলেই তো গণজাগরণ হয়, এটার জন্যই তো প্রতিবাদ করে বলেই কিন্তু রাস্তায় নিরাপদ সড়কের মুভমেন্ট হয়। মানে এখনও এই ভ্রূণগুলো কিন্তু মরে যায় নাই, শুধু বিকশিত হওয়ার স্প্রাউটিংয়ের যে পরিবেশটা পেলে আমাদের এখানে আবার দাঁড়াবে। যে কারণে শাসক গোষ্ঠী সবসময় চেষ্টা করছে এই বিকশিত হওয়ার রাস্তাগুলোকে রুদ্ধ করে দাও, চিন্তার পথগুলোকে শুধু বন্ধ করো তা নয়, এমনকি আইনি বেড়াজালের মধ্যে চিন্তাটাকে আটকে রাখো। আমরা মনে হয় যে শ্রীলঙ্কার সঙ্গে অনেকগুলো জায়গায় আমরা কম্পেয়ার করতে পারি, আবার পটেনশিয়ালিটির অনেকগুলো জায়গাকে আমরা আবার এক্সপ্লোর করতে পারি। আমরা যদি কম্পেয়ার করি যে কারণে শ্রীলঙ্কা আজকে এরকম পরিস্থিতিতে পড়ে গেল,
আমাদের দেশের সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করব। আর যে পটেনশিয়াল ফোর্সটা আছে বলে দেশটা টিকে আছে বা ভবিষ্যতেও টিকে থাকবে, সেই শ্রমিকের মজুরির কথা, কৃষকের ন্যায্য দাম পাওয়ার কথা, আর আমাদের কালচারাল ডাইভার্সিটি এবং ডিগনিটি দুটো রক্ষা করার কথা। এই 3 সেক্টরেই আমাদের যেমন কথা বলতে হবে। এর সঙ্গে যেটা বলতে হবে, যেটা এস্টাবলিশ করার কথা ছিল কালচারাল হারমোনি, সেটা সেই আদিবাসী থেকে শুরু করে আমাদের এই পাহাড়ি এবং সমতলের আদিবাসী থেকে শুরু করে সকল জনগোষ্ঠী, আমরা এই দেশটা আমরা মানুষের দেশ বানাতে চাই। এই ভয়েসটাও তৈরি করা দরকার যে শ্রীলঙ্কায় চাপা পড়া আর্তনাদের ভেতর থেকে যে আকুতিটা ফুটে উঠেছে, একটা রত্নদ্বীপ ছিল, সেটা কেন এরকম ম্যাসাকার হয়ে গেল? আকুতিটা কি আছে শ্রীলঙ্কার জনগণের? তারা কি চায়, কি বুঝতে চায়, আর কিভাবে তাদেরকে বারবার এরকম চাপের মতো, কখনো গৃহযুদ্ধের সমস্যায় পড়ে, কখনো ভারতীয় চাপে পড়ে, কখনো চাইনিজ অর্থনীতির ফাঁদে পড়ে, কখনো IMF-এর প্রতিশ্রুতির মধ্যে পড়ে, আর সবচেয়ে বেশি পড়ে শাসক গোষ্ঠীর নিরবিচ্ছিন্ন আক্রমণ অর্থনীতির উপর, রাজনীতির উপর এবং সংস্কৃতির উপর। তাহলে এই 3টা জিনিসকে আমাদের একটু খেয়াল করা দরকার। মানুষ কখনো কম্পালশনের কারণে শেখে, আর কখনো কনসাসনেসের কারণে শেখে। মালদ্বীপ কিন্তু শিখেছে কিন্তু কম্পালশনে, সে কিন্তু কনসাসনেস থেকে না। শ্রীলঙ্কা শিখতে চেয়েছিল কনসাসনেসের কারণে, সে তার এডুকেশনাল স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে তুলেছিল, কিন্তু শাসক গোষ্ঠী যখন দেখলো এই কনসাসনেসটাই তার জন্য সবচেয়ে বড় বিপদ, এই জন্য সে কোয়ারশন চাপিয়ে দিল ওখানে, নিপীড়ন, যে মানুষকে শিক্ষিত করো কিন্তু সচেতন হতে দিও না। আমাদের এখানেও শিক্ষার সঙ্গে সচেতনতার কিন্তু এর বিরাট বিচ্ছেদ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত হতে পারে সে তত বেশি অহমিকা সম্পন্ন, অথবা কত বেশি দামে নিজেকে বিক্রি করতে পারে তার উপযুক্ত হওয়া বলে মনে করে। ফলে আমাদের এই কালচারাল মুভমেন্ট ছাড়া এটা সম্ভব না।